Hello everybody, welcome to the Way of Solution 5th February 2026 গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করব। তো অবশ্যই সকলে ক্লাসটিতে যারা যুক্ত হচ্ছ ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে, আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। লাইক না করলে অবশ্যই ক্লাসে একটা করে লাইক করে ফেলো। প্রতিদিন তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে প্রশ্ন উত্তর নিয়ে আসি আমি এই চ্যানেলটিতে। সকাল সকাল কারেন্ট অ্যাফেয়ার্সের আজকের পর্বে, আজকের যে গুরুত্বপূর্ণ পর্ব সেটাতে কি কি কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেটা অবশ্যই দেখব। সাথে সাথে সকলকে বলবো আমাদের অন্যান্য চ্যানেলগুলোতে যদি তুমি ক্লাস দেখতে চাও TWS একাডেমি এবং TWS স্মার্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো, আর পেইড ব্যাচে ভর্তি হওয়ার জন্য TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করে ফেলো। চলো প্রথম প্রশ্নে আমি আসতে চলেছি। প্রথম প্রশ্ন স্ক্রিনে দেওয়া হচ্ছে, দেখে ভারতের কোন প্রতিবেশী দেশে প্রতি বছর ৪ঠা ফেব্রুয়ারি তাদের স্বাধীনতা দিবস উদযাপন করে? ভারতের কোন প্রতিবেশী দেশ প্রতি বছর ৪ঠা ফেব্রুয়ারি তাদের স্বাধীনতা দিবস উদযাপন করে থাকে? সেটি হচ্ছে শ্রীলঙ্কা। ভারতের দক্ষিণ দিকে অবস্থিত একটি দেশ শ্রীলঙ্কা, দ্বীপ রাষ্ট্র। শ্রীলঙ্কা সেলিব্রেটস 78th ন্যাশনাল ডে, তাদের ৭৮তম স্বাধীনতা দিবস ২০২৬-এ সম্প্রতি পালন করলো তারা। শ্রীলঙ্কা ১৯৪৮ সালের ৪ঠা ফেব্রুয়ারি ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করেছিল। মানে ভারতে যেমন ব্রিটিশদের শাসন ছিল তেমনি শ্রীলঙ্কাতেও ব্রিটিশদের শাসন ছিল। দিনটিকে প্রতি বছর জাতীয় স্বাধীনতা দিবস হিসাবে পালিত হয়ে থাকে শ্রীলঙ্কাতে। নেক্সট, ভারতে মোট কয়টি রাজ্যে সিপি, পিসি, পিআইআর ডিজাইন বা কার্যকর করা হয়েছে? ভারতে মোট কয়টি রাজ্যে পিসিপিআইআর ডিজাইন কার্যকর করা হয়েছে? সেটি হলো 3টি রাজ্যে সম্প্রতি এটা কার্যকর করা হয়েছে। পেট্রোলিয়াম, কেমিক্যালস অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইনভেস্টমেন্টস রিজনস PCPIRs. At present, 3 PCPIRs have been designed in the state of Andhra Pradesh. বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একটা ডিজাইন করা হয়েছে। অর্থাৎ আমরা দেখছি 3টি জায়গাতে পেট্রোলিয়াম, রাসায়নিক এবং পেট্রোকেমিক্যাল যে ইনভেস্টমেন্ট রিজন বা বিনিয়োগ অঞ্চল আমাদের ভারতে ডিসাইড করা হয়েছে বর্তমানে বা ডিজাইন করা হয়েছে সম্প্রতিকালে। একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিশাখাপত্তনম, আরেকটি গুজরাটের দাহেজ বলে একটি জায়গা, এবং ওড়িশার পারাদ্বীপ। আরও একবার দেখো 3টে জায়গা কি, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, গুজরাটের দাহেজ এবং ওড়িশার পারাদ্বীপ। এগুলি পিসিপিআইআর অঞ্চলের অধীনস্থ হতে চলেছে। আচ্ছা, যদি আমরা দেখি রিসেন্টলি আমাদের যে বাজেট পেশ করা হয়েছিল 2026-27-এর, তার উপরে আমি একটা 3রা ফেব্রুয়ারির যে আমাদের ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স গেছিলো সেখানে আমি ডিটেলস বেঙ্গলি সলিউশন বা বেঙ্গলি এক্সপ্লেনেশন তোমাদের দিয়েছিলাম, সারসংক্ষেপ মানে বাজেটে কি কি হয়েছিল তার একটা রিপোর্ট কার্ড আমি তৈরি করেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি ইকোনমিক গ্রোথ 7% ধার্য করা হয়েছে। হ্যাঁ, আমাদের ফিসকাল ডেফিসিট 4.3%-এর কাছাকাছি মেনটেন করার চেষ্টা করা হচ্ছে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে। হ্যাঁ, 7টি হাই স্পিড রেল নেটওয়ার্ক, হ্যাঁ, তারপরে এসএমই গ্রোথের জন্য 10,000 কোটি ফান্ড দেওয়া হয়েছে। তো এই পুরো রিপোর্ট কার্ডটা তোমরা দেখতে পারো, এখানে পুরো রিপোর্ট কার্ডটা তৈরি করা হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য আমি এটা তৈরি করেছি। তো অবশ্যই রিপোর্ট কার্ডটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। এই ধরনের রিপোর্ট কার্ড এবার থেকে তোমাদের জন্য আমি বিভিন্ন ক্ষেত্রে প্রোভাইড করতে চলেছি। ওকে, সো অবশ্যই সকলে যারা ক্লাসটিতে যুক্ত হয়েছে ডু লাইক এভরিবডি। নেক্সট, এটা তোমরা একটু দেখে নিও, এটা নিয়ে আমি বেঙ্গলি অলরেডি সলিউশন তোমাদের করে দিয়েছি 3রা ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্সে। সম্প্রতি মাউন্ট অ্যাকানকাগুয়া জয় করা কাবাক ইয়ানো ভারতের কোন রাজ্যের বাসিন্দা? মাউন্ট অ্যাকানকাগুয়া, এই মাউন্ট অ্যাকানকাগুয়া এটা দক্ষিণ আমেরিকা মহাদেশের হাইস্ট পিক, দক্ষিণ আমেরিকার সবথেকে উঁচু পর্বত শৃঙ্গ মাউন্ট অ্যাকানকাগুয়া। তো অ্যাকানকাগুয়া এটা রিসেন্টলি জয় করেছেন কাবাক ইয়ানো। তিনি ভারতের যে রাজ্যের বাসিন্দা সেটি হলো অরুণাচল প্রদেশ রাজ্য, সেই রাজ্য থেকে তিনি বিলং করেন। যদি আমরা দেখি ইন্ডিয়ানস মাউন্টেনিয়ার ফ্রম অরুণাচল সাকসেসফুলি সামিটস মাউন্ট অ্যাকানকাগুয়া দ্য হাইয়েস্ট পিক অফ দ্য ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার। তো পশ্চিম গোলার্ধের সবচেয়ে হাইয়েস্ট পিক এটা, পশ্চিম গোলার্ধের যত হাইয়েস্ট পিক আছে তার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট পিক কি, সেটার নাম হচ্ছে
সেটার নাম মাউন্ট অ্যাকনকাগুয়া, যেটা আর্জেন্টিনাতে অবস্থিত আছে। অ্যান্ড এটা রিসেন্টলি ক্লাইম্ব করেছেন যিনি, তিনি হলেন কাবাক ইয়ানো অরুণাচল প্রদেশের একজন পর্বত আরোহী। 61তম আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? একষট্টিতম আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী সেটি অনুষ্ঠিত হতে চলেছে ভেনিস, ইটালিতে হতে চলেছে। ইন্ডিয়া উইল বি পার্টিসিপেট, এখানে ভারত পার্টিসিপেট করতে চলেছে, ভারত এখানে অংশগ্রহণ করছে ইন দ্য 61st ইন্টারন্যাশনাল আর্ট এক্সিবিশন অফ লা বেইনালে ডি ভেনিজা। এটা তোমার ভেনিস, ইটালিতে অনুষ্ঠিত হতে চলেছে, বেইনাল বলে একটা জায়গাতে, যেটা ভেনিসে অবস্থিত, সেখানে অনুষ্ঠিত হতে চলেছে। ওকে, আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী। নেক্সট প্রশ্ন, 2026-27 কেন্দ্রীয় বাজেটে ভারতীয় রেলের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? 2026-27 রিসেন্টলি তার বাজেটে আমরা দেখেছি ভারতীয় রেলকে কিছু কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে, ভারতীয় রেলের জন্য কিছু টাকা অ্যালোকেট করা হয়েছে। তো কত টাকা ভারতীয় রেলকে দেওয়া হয়েছে? ভারত এই বছরের বাজেটে লং টার্ম যে ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং সেটার উপরে বেশি জোর দিয়েছে, এবং 2026-27 কেন্দ্রীয় বাজেটে ভারতীয় রেলের জন্য বরাদ্দ করা হয়েছে 2,78,000 কোটি টাকা। ওকে, ইউনিয়ন বাজেট 2026-2027, 2026-27 কেন্দ্রীয় বাজেট অ্যালোকেটস রেকর্ড রুপিস 2.78 লাখ ক্রোস, অর্থাৎ 2,78,000 কোটি টাকা একটা রেকর্ড ব্রেকিং কিন্তু ফান্ডিং দেওয়া হয়েছে বা ভারতীয় রেলকে বরাদ্দ করা হয়েছে। সেস মিনিস্টার আশ্বিনী বৈষ্ণব, তো রেল মিনিস্টার আশ্বিনী বৈষ্ণব এটা সম্প্রতি ঘোষণা করেছেন। ভগবান বুদ্ধের পবিত্র দিব্নমরির স্মৃতিচিহ্ন ভারতের কোন রাজ্যে আবিষ্কৃত হয়েছিল? দেবনিমরির স্মৃতিচিহ্ন, যেটা বৌদ্ধ ধর্মের সাথে, বিশেষ করে ভগবান বুদ্ধের সাথে যুক্ত, সেই দেবনিমরির স্মৃতিচিহ্নটি অবস্থিত আছে, এটা যেখানে আবিষ্কৃত হয়েছিল সেটি হচ্ছে গুজরাট। এখন এই প্রশ্নটা আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে কেন দিয়েছি, বিকজ রিসেন্টলি এই যে হোলি দেবনিমরি রেলিক্স, এটা অফ লর্ড বুদ্ধ, তো লর্ড বুদ্ধের সাথে সম্পর্কিত এই যে দেবনিমরি ধ্বংসাবশেষ বা স্মৃতিচিহ্ন উইল বি ডিসপ্লেড ইন শ্রীলঙ্কা অ্যাট গঙ্গা রামায়া টেম্পল। তো শ্রীলঙ্কার গঙ্গা রামায়া বলে একটা মন্দির, সেখানে এটা ডিসপ্লে করা হয়েছে রিসেন্টলি। এটা কয়েকদিনের জন্য করা হয়েছে, ভারত থেকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। তোমরা নিশ্চয়ই জানো শ্রীলঙ্কা কিন্তু একটা বৌদ্ধ কমিউনিটির মানুষ সেখানে সবচেয়ে বেশি বাস করে, শ্রীলঙ্কায় সবচেয়ে বেশি বৌদ্ধ ধর্মের মানুষই বাস করে। তো সেখানে এটা নিয়ে যাওয়া হয়েছে, যেটা বুদ্ধের সাথে সম্পর্কিত। দ্য দেবনিমরি relics originate from the দেবনিমরি আর্কিওলজিক্যাল সাইট। তো দেবনিমরি আর্কিওলজিক্যাল সাইট এটা আমাদের ভারতে লোকেটেড, ভারতে অবস্থিত আছে, সেখানে এটা পাওয়া গেছিল। সেখানে এটা কিন্তু আমরা যদি দেখি সেখান থেকে এটা ধ্বংসাবশেষটা পাওয়া গেছে। আর নিয়ার শামলাজি ইন দ্য আরাবল্লী ডিস্ট্রিক্ট অফ গুজরাট। তো শামলাজি বলে একটা জায়গা, যেটা আরাবল্লী জেলাতে অবস্থিত আছে গুজরাটের, সেখানে এই দেবনিমরি আর্কিওলজিক্যাল সাইটটা অবস্থিত, অর্থাৎ গুজরাটে এটা অবস্থিত আছে, সেখানে আমরা এটা পেয়েছি। নেক্সট প্রশ্ন, প্রো রেসলিং লিগ 2026 এর চ্যাম্পিয়ন কোন দলটি? অর্থাৎ 2026 সালের প্রো রেসলিং লিগ, রেসলিং কুস্তি, তো সেই কুস্তি বা রেসলিং এর সাথে যুক্ত একটা লিগ, যেমন সেই প্রো রেসলিং লিগ 2026 সালে চ্যাম্পিয়ন হয়েছে হরিয়ানা থান্ডার্স। ওকে, প্রো রেসলিং লিগ 2026 হরিয়ানা থান্ডার্স উইন চ্যাম্পিয়নশিপ টাইটেল। এশিয়ান রাইফেল এবং পিস্তল চ্যাম্পিয়নশিপ 2026-এ 10 মিটার এয়ার পিস্তল বিভাগে কে স্বর্ণপদক জিতেছেন? দশ মিটার এয়ার পিস্তল বিভাগে স্বর্ণপদক জিতেছেন যিনি এশিয়ান রাইফেল এবং পিস্তল চ্যাম্পিয়নশিপে, তিনি হলেন ঈশা সিং। এশিয়ান রাইফেল অ্যান্ড পিস্তল চ্যাম্পিয়নশিপ অলিম্পিয়ান ঈশা সিং ক্লিনচেস গোল্ড ইন
10 মিটার পিস্তল ইভেন্ট, 10 মিটার পিস্তল ইভেন্টে তিনি স্বর্ণ পদক অ্যাচিভ করেছেন, স্বর্ণ পদক জিতেছেন। ভারতের অলিম্পিয়ান একজন, যিনি অলিম্পিক খেলেছেন আমাদের ভারতের হয়ে, ঈশা সিং। সম্প্রতি ঘোষিত রামসার সাইট পাটনা পক্ষী অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? সম্প্রতি 2রা ফেব্রুয়ারি আমরা জানি পালিত হয়েছিল রামসার দিবস বা বিশ্ব জলাভূমি দিবস। সেই বিশ্ব জলাভূমি দিবসের আবহে তার ঠিক আগে ভারতের দুটি জায়গাকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়। তার মধ্যে একটি হচ্ছে পাটনা পক্ষী অভয়ারণ্য, উত্তরপ্রদেশে এটি অবস্থিত। অনেকে বিহার করবে, কারণ বিহার, পাটনা বিহারের রাজধানী, সেই ভেবে অনেকে বিহার করবে, কিন্তু ভুল হবে। পাটনা পক্ষী অভয়ারণ্য উত্তরপ্রদেশ আছে। হ্যাঁ, এই কারণে আমি প্রশ্নটা রেখেছি। বাই চান্স যদি পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয়, 99% স্টুডেন্টস, এমনকি 100% স্টুডেন্টস ভুল করতে পারে, বিহার করে দিতে পারে। ওকে, তো এখানে যদি দেখি, ইউনিয়ন এনভায়রনমেন্ট মিনিস্টার শ্রী ভূপেন্দর সিং অ্যানাউন্সেস অ্যাডিশন অফ 2 নিউ ওয়েটল্যান্ডস ইন ইন্ডিয়া রামসার সাইট লিস্ট ahead of World Wetland Day 2026 2026 বিশ্ব জলাভূমি দিবসের ঠিক আগে আমাদের ভারতের ইউনিয়ন পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, ইউনিয়ন এনভায়রনমেন্ট মিনিস্ট্রির দায়িত্বে যিনি আছেন ভূপেন্দ্র যাদব, তো তিনি রিসেন্টলি ঘোষণা করেছিলেন যে দুটো রামসার সাইট, একটা টুইটের মাধ্যমে তিনি ঘোষণা করেন দুটি রামসার সাইট অ্যাড হতে চলেছে। একটার নাম কি? রামসার সাইটগুলোর মধ্যে একটার নাম পাটনা পক্ষী অভয়ারণ্য। রামসার সাইটে ক্রমবর্ধমান তালিকায় আরো দুটি জলাভূমি অ্যাড হয়েছে। উত্তরপ্রদেশের এটা বলে একটা জায়গা আছে, সেই এটাতে অবস্থিত পাটনা পাখি অভয়ারণ্য, এবং গুজরাটের কচ্ছের ছেরি ধান্ড বলে একটা জায়গা রামসার কনভেনশনের অধীনে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক গুরুত্বের জলাভূমি হিসাবে মনোনীত হয়েছে, যার ফলে ভারতে রামসার সাইটের সংখ্যা মোট 58তে পৌঁছেছে। ভারতে টোটাল রামসার সাইট কতগুলি? 58, 58তে পৌঁছেছে। তো 58টি রামসার সাইট, তার মধ্যে লাস্ট দুটি, এই দুটি রামসার সাইট অ্যাড হয়েছে, একটা উত্তরপ্রদেশের পাটনা পাখি অভয়ারণ্য আর গুজরাটের কচ্ছ জেলার ছেরি ধান্ড। ভারত ও কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া খঞ্জার অনুষ্ঠিত হয়? সম্প্রতি শুরু হয়েছে এই খঞ্জার বলে একটা যৌথ সামরিক মহড়া। এই যে যৌথ সামরিক মহড়া বা মিলিটারি এক্সারসাইজ, এই খঞ্জার, এটা যে দুটি দেশের মাঝখানে হয় সেটি হলো ভারত এবং কিরগিজস্তান বা কিরগিজস্তান। ইন্ডিয়া অ্যান্ড কিরগিজস্তান জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ যেটির নাম হচ্ছে খঞ্জার বিগেন্স ইন আসাম। তো আসামে শুরু হয়েছে। আমরা যদি দেখি রিসেন্টলি আমাদের ভারত এবং কিরগিজস্তানের মধ্যে খঞ্জার বলে এই যৌথ সামরিক মহড়া। কিরগিজস্তান দেশটা সোভিয়েত রাশিয়ার পতনের পরে কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তানের মতো যে দেশগুলো গড়ে ওঠে, তা সেখানে কিন্তু কিরগিজস্তান দেশটাও তৈরি হয়েছিল। সোভিয়েত রাশিয়ার থেকেই এই দেশটা তৈরি হয়। কিরগিজস্তানের একদিকে চীন আর একদিকে তোমার উজবেকিস্তান, কাজাকিস্তানের মতো দেশ দ্বারা বেষ্টিত একটা ল্যান্ডলক কান্ট্রি। এই কিরগিজস্তানের রাজধানী বিশকেক, মুদ্রা কিরগিজস্তান সোম, সরকারি ভাষা কিরগিজ এবং রুশ, আর মহাদেশ এটা এশিয়া মহাদেশের মধ্যে পড়ে। অলরাইট, এই হচ্ছে আজকের আমাদের 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এটা নিয়ে আমরা আলোচনা করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট পরের দিনের ক্লাসে আরো বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো আমি। সাথে সাথে আজকে আমরা জিকে প্রশ্ন প্র্যাকটিস করব। এএনএম জিএনএম ব্যাচে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, জয়েন না করলে জয়েন করতে পারো। বর্তমানে টিডব্লিউএস একাডেমিতে যে ব্যাচগুলো চলছে একবার চোখ বুলিয়ে নিতে পারো। এই ব্যাচগুলোর মধ্যে তুমি যদি অ্যাডমিশন না থাকো তো অবশ্যই অ্যাডমিশন হয়ে যাও বেস্ট ক্লাস দেখার জন্য। চলো, সিলেকশন পেতে হলে টিডব্লিউএস একাডেমিতে যুক্ত থাকতে হবে যে কোনোভাবে। কোন রাজ্যে কোষা সিল্ক প্রসিদ্ধ? ভারতের একটা সিল্ক, কোষা সিল্ক, ভারতের কোন রাজ্য, কোন স্টেটে খুবই প্রসিদ্ধ? কোষা সিল্ক প্রসিদ্ধ ছত্তিশগড় রাজ্যে। নিম্নলিখিত কোন প্রত্নতাত্ত্বিক স্থানটিতে গর্ত বসতির প্রমাণ রয়েছে? মানে মানুষ গর্তের মধ্যে বাস করত, গর্ত বসতির আমরা প্রমাণ কোথায় পেয়েছি? মানুষ বিভিন্ন জায়গাতে গুহায় বাস করে থাকে। বিভিন্ন আমরা সিভিলাইজেশনে দেখেছি মানুষ ইটের বাড়ি তৈরি করে, যেমন হরপ্পা, মহেঞ্জোদারোতে তো মানুষ ইটের বাড়ি তৈরি করতো, পোড়া ইটের বাড়ি তৈরি করতো। কিন্তু একটা প্রত্নতাত্ত্বিক স্থল যেখানে আমরা দেখব মানুষ
মাটির নিচে বাস করত, সেই জায়গাটির নাম বুরজাহোম। বুরজাহোমটা বর্তমানে আমাদের জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত। জম্মু কাশ্মীরের শ্রীনগর অঞ্চলে অবস্থিত। নেক্সট প্রশ্ন, সুরজকুন্ড আন্তর্জাতিক হস্তশিল্প মেলা প্রতি বছর কোন রাজ্যে আয়োজিত হয়? রিসেন্টলি 2026 সালে সুরজকুন্ড আন্তর্জাতিক হস্তশিল্প মেলা বা কারুশিল্প মেলা শুরু হয়েছে। এই সুরজকুন্ড আন্তর্জাতিক কারুশিল্প মেলা কোন অঞ্চলে হয়? সুরজকুন্ড কারুশিল্প মেলা হয়ে থাকে হরিয়ানা রাজ্যে। পশ্চিমবঙ্গের ঘাটায় কোন শিল্প কেন্দ্র গড়ে উঠেছে? হরিণঘাটা নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত আছে। তো নদিয়ার হরিণঘাটাতে কোন ধরনের শিল্প কেন্দ্র দেখতে পাওয়া যায়? ফল ও সবজি প্রক্রিয়াকরণ, পানীয় দ্রব্য প্রক্রিয়াকরণ, দুধ ও দুগ্ধজাত দ্রব্য প্রক্রিয়াকরণ এবং পেট্রো রসায়ন শিল্প। ডব্লিউবিসিএস এর জন্য দারুণ একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন ডব্লিউবিসিএস এ পশ্চিমবঙ্গ রিলেটেড বা পশ্চিমবঙ্গ ভূগোল রিলেটেড প্রশ্ন থাকার কথা বলা হয়, ডব্লিউবিসিএস এর সিলেবাসে বলা আছে। তো যারা আপকামিং 2024-এর ডব্লিউবিসিএস এর পরীক্ষা দিতে চলেছো, অবশ্যই এমন যদি কেউ থাকো তোমরা কিন্তু প্রতিদিনের ক্লাসগুলো দেখবে, মিস করবে না। পশ্চিমবঙ্গের হরিণঘাটায় কোন ধরনের শিল্পকেন্দ্র গড়ে উঠেছে? সেটি হচ্ছে দুধ ও দুগ্ধজাত দ্রব্য প্রক্রিয়াকরণ শিল্পকেন্দ্র। অলরাইট, এক কথায় বলতে গেলে ডেয়ারি শিল্প। ভারত ডেয়ারি শিল্প দ্রব্য উৎপাদনে প্রথম স্থান অধিকার করে পুরো বিশ্বের মধ্যে। ভারত পুরো বিশ্বের মধ্যে সবথেকে বেশি দুধ উৎপাদন করে এবং পশ্চিমবঙ্গে আমরা দেখব এই ধরনের দুগ্ধ শিল্প গড়ে উঠেছে হরিয়ানাতে। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে 14টি বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণের সিদ্ধান্ত নেওয়া হয়? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে 14টি বাণিজ্যিক ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল? সেটি হচ্ছে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। চতুর্থ পরিকল্পনা কখন হয়েছিল? চতুর্থ পরিকল্পনা ডিয়ার স্টুডেন্টস শুরু হয়েছিল প্ল্যান হলিডের ঠিক পরে। প্ল্যান হলিডে ছিল 1966 থেকে 1969 সাল পর্যন্ত, এবং এই চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় 1969 থেকে শুরু হয় এবং কতদিন চলেছিল? 1969 থেকে 1974 সাল পর্যন্ত চতুর্থ পরিকল্পনা চলেছিল। ভারত ও চীনের মধ্যকার বাণিজ্যিক ঘাটতি বা ট্রেড ডেফিসিট বলতে কি বোঝায়? চীন একদিকে আছে আর একদিকে আছে ভারত। এই চীন আর ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক কেমন? ভারত এবং চীনের মধ্যে আমরা ট্রেড ডেফিসিট দেখতে পাই। ট্রেড ডেফিসিটের মাধ্যমে দুটো দেশের বাণিজ্যিক সম্পর্ক বোঝা যায়। ভারত এবং চীনের মধ্যে 100 বিলিয়নেরও বেশি বা 116 বিলিয়নের কাছাকাছি ট্রেড ডেফিসিট আমরা দেখতে পাই। কতটা ট্রেড ডেফিসিট বুঝতে পারছো? তো এখানে ভারত এবং চীনের মধ্যকার ট্রেড ডেফিসিট বলতে আমরা কি বুঝি? ভারত আমদানি করে বেশি, ভারত চীনে রপ্তানির চেয়ে আমদানি বেশি করে। চীন থেকে ভারতে আমদানির চেয়ে রপ্তানি বেশি হয় না। মানে ভারত চীনকে বেশি মাল বেচতে পারে না, বেশি প্রোডাক্ট বেচতে পারে না। ভারত কি করে? চীন থেকে বেশি কিনে থাকে। এর ফলে চীনের যে ইন্ডাস্ট্রিগুলো তাদের লাভ হয়, ভারতীয় ইন্ডাস্ট্রির তেমন কিন্তু লাভ হয় না, কম লাভ হয়। চীন থেকে ভারত কি কিনে থাকে বেশি? বেশিরভাগ ইলেকট্রনিক্স দ্রব্য কিনে থাকে। ভালো করে বোঝো, আরেকবার বলি, ভারত চীনকে যদি 10 টাকার প্রোডাক্ট বেচে তাহলে চীন কিন্তু আমাদের ভারতকে বেচে 100 টাকার প্রোডাক্ট। মানে ভারত চীনের থেকে কেনে বেশি, বেচে কম। এটাকেই আমরা বলছি ট্রেড ডেফিসিট ভারত এবং চীনের মধ্যকার। এবার আমেরিকার ক্ষেত্রে এটা আলাদা। ভারত এবং আমেরিকার যদি আমরা বিগত ট্রেড ডেফিসিট দেখি তাহলে ভারত মানে রপ্তানি বেশি করে থাকে, ভারত রপ্তানি বেশি করে আমেরিকাকে, আমদানি কম করে থাকে আমেরিকা থেকে। এই কারণে রিসেন্টলি যদি আমরা দেখি ডোনাল্ড ট্রাম্প এই কারণে ভারতের আর চীনের মানে আমেরিকার মধ্যে যে ট্রেড ডেফিসিটটা আছে সেই ট্রেড ডেফিসিট ঠিক করার জন্য রিসেন্টলি বেশ কয়েকটা ট্যারিফ আমাদের ভারতের উপরে লাগিয়েছে। অ্যান্ড যদি আমরা দেখি রিসেন্টলি ভারত সরকার মেবি একটা ট্রেড ডিলও সাইন করেছে উইথ দ্য আমেরিকা, হ্যাঁ, যেখানে আমেরিকাকে আমাদের ভারতের এগ্রিকালচার সেক্টরকে
মানে তাদের জন্য খুলে দেওয়া হয়েছে। এগ্রিকালচার সেক্টরটা সাধারণত ভারত কারোর জন্য খুলে দেয় না, মানে ভারত এগ্রিকালচারাল প্রোডাক্ট ভারতে কাউকে বেচতেই দেয় না। ভারত রপ্তানি করে ঠিকই, কারণ ভারত কৃষি প্রধান দেশ। এখানে যদি বাইরের দেশের এগ্রিকালচারাল প্রোডাক্ট আসে, তাহলে আমাদের ভারতে অন্যান্য কৃষি যারা মানুষ, যারা সামান্য মানে কৃষিজাত দ্রব্য উৎপাদন করে থাকে, তারা মারা পড়বে। তো এই কারণে ভারত কিন্তু এটা এতদিন করেনি। রিসেন্টলি যদি দেখি, ভারত এবং আমেরিকার মধ্যে ট্রেড ডিল হলো। সেটা আমেরিকার যে প্রেসিডেন্ট আছে ডোনাল্ড ট্রাম্প, তার একটা সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথের মাধ্যমে একটা সোশ্যাল পোস্টের মাধ্যমে জানিয়েছে। এখনো অফিসিয়াল কিছু কিন্তু জানানো হয়নি। নেক্সট যদি দেখি, স্মল পক্স রোগ নিচের কোন ভাইরাসের কারণে হয়? বসন্ত রোগ বা স্মল পক্স রোগ কোন ভাইরাসের কারণে দেখতে পাওয়া যায়? স্মল পক্স হচ্ছে ভেরিওলা ভাইরাসের কারণে হয়। পার্লামেন্টের সদস্য না হয়েও কে সংসদে উভয় কক্ষের আলোচনায় অংশ নিতে পারেন? ভারতীয় পার্লামেন্টের সদস্য না হয়েও যিনি পার্লামেন্টের উভয় কক্ষের আলোচনায়, মানে রাজ্যসভা লোকসভা দুটো কক্ষেরই আলোচনা সভায় অংশ নিতে পারেন, তিনি কে? তিনি কেউ নন, তিনি হচ্ছেন কে ডেয়ার স্টুডেন্টস? আমরা আগেও করেছি এনার সম্বন্ধে প্রশ্ন। তিনি হলেন অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া ভারতের সংবিধানের 76 ধারাতে তার বর্ণনা আছে। 76 নম্বর ধারাতে অ্যাটর্নি জেনারেলকে রাষ্ট্রপতি নিয়োগ করেন, তিনি ভারত সরকারের চিফ ল অফিসার। এবারে তিনি তো অংশগ্রহণ করতে পারেন, অংশ নেন ঠিকই, হ্যাঁ, কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবে, লোকসভা রাজ্যসভার সদস্যরা ভোট দিতে পারে লোকসভা রাজ্যসভায়, কিন্তু অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া যিনি থাকেন, তিনি ভোট দিতে পারেন না। বুঝেছো? ভোট দেন না তিনি। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি প্রোটিন ধর্মী হরমোন? এর ভিতরে কোনটি প্রোটিন ধর্মী হরমোন? এর ভিতরে যেটি প্রোটিন ধর্মী হরমোন সেটি হলো গ্লুকোগান। কোন হরমোন প্রোটিন ধর্মী আমরা কিভাবে বুঝবো? যে হরমোন ডিয়ার স্টুডেন্টস পলিপেপটাইড দ্বারা গঠিত, পলিপেপটাইড বা অ্যামিনো অ্যাসিডের শৃঙ্খল, অ্যামিনো অ্যাসিডের শৃঙ্খল দ্বারা গঠিত সেই হরমোনকে আমরা বলে থাকি পলি প্রোটিন ধর্মী হরমোন, যেমন গ্লুকোগান। আরেকটা জেনে রাখো, ইনসুলিন। ইনসুলিন এবং গ্লুকোগান দুটোই কিন্তু প্রোটিন ধর্মী হরমোনের মধ্যে পড়ে, আর দুটোই একই অঙ্গ থেকে খরিত হয়। কোন অঙ্গ থেকে খরিত হয় কমেন্ট বক্সে তোমরা জানাও। তৃষ্ণার্ত ফসল বলা হয় কোন ফসলকে? এটাও একটা বাড়ির কাজ দেওয়া থাকবে, এটাও কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবে। নিচের কোনটি সৌরজগতের একটি বামন গ্রহ? সৌরজগতে বামন গ্রহ কতগুলি আছে? 5টি বামন গ্রহ। 5টি বামন গ্রহের সংখ্যা আছে। কি কি সেই বামনগুলো? একটা হচ্ছে এরিস বলে একটা বামন গ্রহ আছে, এরিস। আর কি আছে? সেরেস, সেরেস, এরিস। সেরেস এখানে অপশানে পেয়ে যাচ্ছে, অপশান বি তে, তাহলে বি রাইট অ্যান্সার। সেরেস হচ্ছে একটি বামন গ্রহ। আর হচ্ছে প্লুটো, প্লুটো বলে একটা বামন গ্রহ আছে সৌরজগতে। প্লুটোটা সবচেয়ে নবীনতম বামন গ্রহ, 2006 সাল থেকে বামন গ্রহ হয়েছে। হ্যাঁ, নতুন নতুন বামন গ্রহ হয়েছে। আর কি আছে? প্লুটো, হাউমেয়া, এবং আর একটা হচ্ছে মাকে মাকে। এইগুলো হচ্ছে কিছু বামন গ্রহের উদাহরণ। নেক্সট ইজ, কে মুর্শিদ কুলি খাঁকে বাংলার সুবেদার হিসাবে নিযুক্ত করেছিলেন? প্রথমে মুর্শিদ কুলি খাঁ বাংলার যদি আমরা দেখি দেওয়ান ছিলেন।
পরে বাংলার সুবেদার হিসাবে নিযুক্ত হয় এবং তারপরে গিয়ে তিনি বাংলায় নবাবি শুরু করেছিলেন। তো তাকে বাংলার সুবেদার নিযুক্ত কে করেছিলেন? 1717 সালে মুর্শিদ কুলি খাঁ সিংহাসনে বসেন এবং তাকে বাংলার সুবেদার হিসাবে নিযুক্ত করেছিলেন মুঘল সম্রাট ফারুক শিয়ার। তিনি হচ্ছেন একজন মুঘল সম্রাট। চলো পরবর্তী প্রশ্ন, কোন মহাদেশে একটিও মরুভূমি নেই? কোন মহাদেশে? চলো প্রথমে দেখি এশিয়া মহাদেশ। এশিয়াতে কি মরুভূমি আছে? অবশ্যই আছে। ভারত একটা এশিয়া মহাদেশে অবস্থিত। ভারতে আমরা থর মরুভূমি দেখতে পাবো। আর কি আছে? মধ্য এশিয়াতে গোবি মরুভূমি আছে, গোবি। হ্যাঁ, তারপরে আরব মরুভূমি আছে। হ্যাঁ, আরব মরুভূমি আছে। তো এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে এশিয়ার মরুভূমি, এশিয়ার মরুভূমি। আচ্ছা, তারপরে আফ্রিকাতে তো মরুভূমি আছে, যেমন কালাহারি মরুভূমি আছে, কালাহারি মরুভূমি, নামিব মরুভূমি, কালাহারি, নামিব, হ্যাঁ, এবং সবচেয়ে প্রসিদ্ধ সেটা হচ্ছে সাহারা। তো এই মরুভূমিগুলো আছে আফ্রিকাতে। অস্ট্রেলিয়াতেও আছে মরুভূমি। অস্ট্রেলিয়াতে হচ্ছে গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি, গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি এখানে আছে। আচ্ছা, তাহলে এখানে সঠিক উত্তর কি করব আমরা? যে মরুভূমিটি ইউরোপে কোনো মরুভূমি নেই, ইউরোপ মহাদেশে কোনো প্রকারের মরুভূমি দেখতে পাওয়া যায় না। নেক্সট প্রশ্ন, চলো এটা একটু টাফ প্রশ্ন আছে। গুপ্ত আমলে ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কিত নিচের কোন জোড়গুলি বিচার করুন বা বিবেচনা করুন? বলা হচ্ছে ক্ষেত্র বলতে আমরা বুঝি চাষযোগ্য জমি, খিল বলতে বুঝি পতিত জমি, অপ্রহতা বলতে বোঝায় বন্য বা জঙ্গল এলাকা, আর বস্তি বলতে বোঝায় বসত বাড়ি বা বসত বাড়ি তৈরি করার যে জমি সেটা। উপরে উল্লেখিত যে জোড়গুলো দেওয়া আছে, এই জোড়গুলির মধ্যে কতটি সঠিক? কোনটা সঠিক? একটি জোড় সঠিক, দুটি জোড় সঠিক, তিনটি জোড় সঠিক, নাকি চারটে জোড় সঠিক? বলো তো দেখি এর ভিতরে কতগুলো সঠিক আছে। আমার কি বলবো, এখানে যারা গুপ্ত যুগ সম্পর্কে ডিটেলসে পড়েছো তারা জানো গুপ্ত যুগে ক্ষেত্র চাষযোগ্য জমি ঠিক আছে, খিল পতিত জমি ঠিক আছে, অপ্রহতা বন্য বা জঙ্গল এলাকা এটাও ঠিক, বস্তু বা বস্তি হচ্ছে বসত বাড়ি তৈরির জমি এটাও ঠিক। রাইট অ্যান্সার অপশন ডি, চারটে জোড়াই কিন্তু এর ভিতরে সঠিক জোড়া। ভালো করে দেখো এই প্রশ্নটা। নেক্সট, রাউফ কোন অঞ্চলের জনপ্রিয় একটি লোকনৃত্য? রাউফ খুব জনপ্রিয় একটা লোকনৃত্য আমাদের ভারতের জম্মু ও কাশ্মীর অঞ্চলের। ভারতের কোন রাজ্যে লোকসভার আসন সংখ্যা সর্বাধিক? সবচেয়ে বেশি লোকসভার আসন কোথায় আছে? যে রাজ্যে লোকসভার আসন সংখ্যা সবচেয়ে বেশি সেটি হলো উত্তরপ্রদেশ। 80টি লোকসভার আসন সংখ্যা এখানে আছে। ভাইরাসের প্রোটিন আবরণকে কি বলা হয়? আচ্ছা, ভাইরাসের বাইরে কিন্তু এক ধরনের প্রোটিনের আবরণ থাকে, এই প্রোটিন আবরণের নাম কি? ভিরিয়ন, ক্যাপসিড, ক্যাপ, নাকি পেপ্লোমার? ভাইরাসের বাইরের প্রোটিন আবরণীকে বলা হয় ক্যাপসিড। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রথম অধিনায়ক কে ছিলেন? টেস্ট অধিনায়ক, টেস্ট অধিনায়ক বা টেস্ট দলের ক্যাপ্টেন কে ছিলেন? ভারতে যদি আমরা দেখি ক্রিকেটের ইতিহাসে প্রথম যিনি টেস্ট দলের ক্যাপ্টেন ছিলেন তিনি হলেন CK নাইডু। এনার নামে ভারতে একটা ঘরোয়া আন্ডার-23 টুর্নামেন্টও খেলা হয়ে থাকে, ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট, আন্ডার-23 টুর্নামেন্ট, যেটাকে আমরা CK নাইডু ট্রফি বলে থাকি, BCCI দ্বারা কন্ডাক্ট করা হয়। বিশ্ব জল দিবস পালিত হয় প্রতি বছর কোন দিনে? ওয়ার্ল্ড ওয়াটার ডে বা বিশ্ব জল দিবস 22শে মার্চ। মেক ইন ইন্ডিয়া উদ্যোগের প্রধান লক্ষ্য কোনটি? মেক ইন ইন্ডিয়া উদ্যোগ 2014 সালে চালু হয়েছিল। তো 2014 সালে লঞ্চ হয় মেক ইন ইন্ডিয়া প্রকল্প। এই মেক ইন ইন্ডিয়া প্রকল্প উদ্যোগ এর
প্রধান লক্ষ্য কি? ভারতের জনসংখ্যা নিয়ন্ত্রণ করা, শুধুমাত্র সরকারি চাকরি বৃদ্ধি করা, ভারতকে বিশ্বের কৃষি কেন্দ্রে পরিণত করা, ভারতকে একটি বিশ্বব্যাপী ম্যানুফ্যাকচারিং হাবে রূপান্তর করা। রাইট অ্যান্সার অপশন ডি, ভারতকে একটা ম্যানুফ্যাকচারিং হাবে রূপান্তর করাই ছিল মেক ইন ইন্ডিয়া প্রকল্পের উদ্দেশ্য। এই হচ্ছে আজকের আমাদের প্রশ্ন উত্তরের সেশনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করব এই ধরনের প্রশ্ন উত্তর তোমাদের খুবই ভালো লাগে। শুধু ভালো লাগলেই হবে না, পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, তো পরীক্ষার জন্য প্রস্তুতিতে তোমার অনেক হেল্পফুল হচ্ছে এই ক্লাসগুলি। আশা করব প্রতিদিনের ক্লাস এইভাবেই দেখতে থাকো দ্য ওয়ে অফ সলিউশন চ্যানেলে, TWS একাডেমি অ্যাপে। ডাউনলোড না করলে ডাউনলোড করে ফেলো TWS একাডেমি অ্যাপ। অলরাইট, দিস ইজ আরাবুল রহমান। এতক্ষণ ছিলাম তোমাদের সাথে একটা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স চর্চার ক্লাস নিয়ে। সকাল সকাল ক্লাসটি তোমাদের প্রোভাইড করলাম, সকাল 6টাতে আমি প্রতিদিন তোমাদের জন্য এই ক্লাসটি দিয়ে থাকি। তো অবশ্যই প্রতিদিনের ক্লাস দেখবে, সকালবেলাতেই যুক্ত হবে 6টার দিকে আমাদের এই চ্যানেলে দ্য ওয়ে অফ সলিউশনে। যারা প্রতিদিন যুক্ত হচ্ছে সকলকে বলবো চ্যানেলে শুধু যুক্ত হলে হবে না, সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটিকে। সাবস্ক্রাইব করে রাখলে প্রতিদিনের ক্লাসটিতে লাইক করবে। ফ্রিতে ক্লাস দিচ্ছি, সকালবেলাতে উঠে তোমাদের ক্লাস দিচ্ছি, তার জন্য কিন্তু আমার সাথেও একটু কোঅপারেট করতে হবে, আমাকেও একটু কিন্তু খুশি করতে হবে। কিভাবে? লাইক করে। ভালো থাকবে সকলে, টাটা, বাই।